সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 সিলেট বোর্ড পদার্থবিজ্ঞান এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ঘ সেটের প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকবে, অর্থাৎ শূন্যে থাকবে মানে হচ্ছে বিচরণকাল। তাহলে একটা বস্তুকে যদি আমরা এখানে মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করি এই বস্তুটাকে, তাহলে এই বস্তুটি বেগ 49 মিটার পার সেকেন্ড থেকে কমতে কমতে এখানে জিরোতে গিয়ে পরিণত হবে, কারণ এটা অভিকর্ষ বলের বিপক্ষে যায়। ফলে প্রতিটা মুহূর্তে তার বেগ কমতে থাকে এবং একসময় তার বেগ হয়ে যায় শূন্য। তাহলে এখানে আমাদের সময়ের কথা বলা আছে যে এই শূন্য হতে তার যেটুকু সময় লাগবে ঠিক এতটুকুই সময় লাগবে আবার এটা ফেরত আসতে, অর্থাৎ উঠতে সময় লাগবে যতটুকু, নামতে ততটুকু সময় লাগবে। যদি উঠতে সময় লাগে টি, নামতেও সময় লাগবে টি। এই টোটাল সময়টাকে বলা হয় বিচরণকাল। তাহলে আমরা এখানে বিচরণকালের মান বের করব। তাহলে বিচরণকালের শর্টকাট সূত্র হচ্ছে যে টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। তাহলে 2u এর মান হচ্ছে আদিবেগ 49 আর জির মান হচ্ছে 9.8। তো এটাকে যদি আমরা ভাগ করি, গুণ করে ভাগ করলে মান হবে 10। তাই উত্তর হচ্ছে 10 সেকেন্ড। এখন এই বিচরণকালটা আসলো এই সূত্র থেকে যে ভি সমান হচ্ছে ইউ মাইনাস হচ্ছে জিটি, কারণ এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে গেছে, এজন্য জির মান হবে নেগেটিভ। তো এখানে শেষ বেগের মান হবে 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে ছোট টি। তো এখানে বেগের মান 49 থেকে কমতে কমতে জিরোতে পরিণত হবে, অর্থাৎ শেষ বেগ হবে 0। ইউ মাইনাস হচ্ছে জিটি, তো জিটি যদি বাদ দিকে নিয়ে আসি তাহলে জিটি ইকুয়াল টু হচ্ছে ইউ, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই সি। তাহলে এখানে আমাদের কিন্তু দুইটা টি হচ্ছে, তাহলে টি এর মান আমরা যদি বসাই দেই তাহলে 2 ইন্টু ইউ ডিভাইডেড বাই জি, অর্থাৎ আমাদের টি এর সূত্র হচ্ছে 2u ডিভাইডেড বাই জি। সংকুচিত স্প্রিংয়ের ভিতরে কোন শক্তি লুকানো থাকে? সেটা হচ্ছে বিভব শক্তি। যখন স্প্রিংটিকে ছেড়ে দেওয়া হয় তখন সেটা গতিশক্তিতে পরিণত হয়। নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা? স্প্রিং ধ্রুবকের মাত্রা হচ্ছে এইটা এম টি পাওয়ার -2। তো আমরা জানি যে এফ ইকুয়াল টু হচ্ছে -kx। তো এটার মাধ্যমে আমরা স্প্রিং ধ্রুবকের মাত্রা বের করতে পারি। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এফ হচ্ছে বল, আর এক্স হচ্ছে সরণ। তো এখানে কে হচ্ছে, তো এফ নিচে হচ্ছে এক্স, অর্থাৎ বলের মাত্রা ডিভাইডেড বাই হচ্ছে সরণের মাত্রা। এখন বলের মাত্রা হচ্ছে আমাদের এম এল টি টু দ্য পাওয়ার -2, নিচে হচ্ছে এক্স হচ্ছে বলের দৈর্ঘ্যের মাত্রা বা সরণের মাত্রা, এটা হচ্ছে এল। তো এল কাটাকাটি গেলে আমাদের থাকবে হচ্ছে এম টি পাওয়ার -2। প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? সেটা হচ্ছে যে কাজের মান একই থাকে, কারণ প্যাসকেলের মাধ্যমে আমরা ছোট পিস্টনে বল প্রয়োগ করে আমরা বড় পিস্টনে অনেক পরিমাণে বল বৃদ্ধি করতে পারি। অর্থাৎ ছোট পিস্টনে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে এর অনেক গুণ বল উৎপন্ন হয়, কিন্তু এখানে কাজের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে কৃত কাজ আর বড় পিস্টনে কৃত কাজের পরিমাণ সমান থাকে। তো উপর থেকে একটি পাথর নিচে ফেলে দেওয়া হলে ভূপৃষ্ঠে স্থিতিশক্তির মান 0 হয়। আমরা যদি একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে এখানে ফেলে দেই তাহলে এখানে ভূপৃষ্ঠে আমাদের বেগের মান কমতে কমতে এখানে এসে উচ্চতা হয়ে যাবে 0। তো আমাদের এখানে শক্তি হচ্ছে ভূপৃষ্ঠে mgh, যেহেতু ভূপৃষ্ঠের মধ্যে রয়েছে সেহেতু এর উচ্চতার মান হয়ে যাবে 0। তাহলে mg ইন্টু 0 ইকুয়াল টু হবে 0। তাহলে স্থিতিশক্তির মান 0, এটা সত্য। তো গতি শক্তি শব্দ শক্তিতে পরিণত হবে, এটাও সত্য। কিন্তু গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হয়, এটা মিথ্যা। কারণ এখানে প্রত্যেকটা মুহূর্তে যখন
নিচের দিকে নামবে তখন এইখানে থাকা যে বিভব শক্তি সেটা কমতে থাকবে এবং গতিশক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তিতে পরিণত হবে। কিন্তু এখানে বলা আছে গতিশক্তি বিভব শক্তিতে পরিণত হবে, অর্থাৎ উল্টো করে লেখার কারণে এটা হচ্ছে ভুল। উত্তর হচ্ছে 1 এবং 2। তো সুপ্ত তাপ কোনটির পরিবর্তন ঘটায়? পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়, কারণ এর মাধ্যমে তরল থেকে সে বায়বীয় অবস্থায় পরিণত হতে পারে। তো আমরা যখন ঘর মোছার সময় পানি দিয়ে যে মেঝে পরিষ্কার করি সেখানে থাকা পানি কিন্তু বাষ্পে পরিণত হয়ে যায়, কিন্তু সেই পানি বাষ্পে পরিণত করতে 100 ডিগ্রি তাপমাত্রা লাগে। তাহলে সেখানে এই 100 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপটা লাগবে সে তাপ পরিবেশ থেকে সে গ্রহণ করে বাষ্পে পরিণত হয়। এখানে কিন্তু কোনো তাপমাত্রার পরিবর্তন বা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র সেটি বাষ্পীয় অবস্থায় পরিণত হয়। তো এইখানে একটি তরঙ্গ দেওয়া আছে, তরঙ্গটির এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ একটি তরঙ্গ চূড়া এবং একটি তরঙ্গ পাদ, এটা নিয়ে হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে একটা ল্যামডা আর এটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ এখানে 1.5 তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে 1.5 ল্যামডা ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 15 ডিভাইডেড বাই 1.5, তাহলে এটার মান হবে 10, অর্থাৎ 10 সেন্টিমিটার হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মিটারে প্রকাশ করলে আমাদের হবে 100 দিয়ে ভাগ, তো 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.1 মিটার। আর এখানে কম্পাঙ্ক এফ এর মান দেওয়া আছে 100 হার্টজ। হার্টজকে আবার এভাবে লেখা যায় যে এস এর পাওয়ার -1। তো তরঙ্গের বেগ কত? আমরা তরঙ্গের বেগ ভি সমান জানি এফ ল্যামডা, তো এফ এর মান হচ্ছে 100 আর ল্যামডা হচ্ছে 0.1। তো এটা গুণ করলে একটা শূন্য কমে যাবে, তার মানে হবে 10। তাহলে 7 হচ্ছে ঘ। তো উল্লেখিত তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিক, এখানে কম্পন কণাগুলোর দিক এর সাথে তরঙ্গ যে প্রবাহিত হচ্ছে, তরঙ্গ প্রবাহের দিক হচ্ছে এই দিক, এদিকে হচ্ছে তরঙ্গ প্রবাহিত হয়, আর কণাগুলা হচ্ছে উপরে এবং নিচের দিকে অনবরত ওঠানামা করতে থাকে। তাহলে এই দিক হচ্ছে তরঙ্গ প্রবাহের দিক, আর এইটা উপরের দিক হচ্ছে কণাগুলোর মুভমেন্ট বা গতির দিক। তাহলে এই দুইটা দিক পরস্পরের সাথে লম্বালম্বি থাকে, তার মানে এটা হচ্ছে সঠিক। তো 500টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে 5 সেকেন্ড সময় লাগে। তো এখানে কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে 100 হার্টজ। 100 হার্টজ অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে 100 বার কাঁপে। তাহলে আমাদের এখানে 500টি পরিমাণ কম্পনের জন্য সময় লাগবে হচ্ছে 5 সেকেন্ড, মানে এটার 5 গুণ পরিমাণ সময় লাগবে, বা এটাকে আমরা যদি 5 সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 500 পরিমাণ কম্পন। এটা হচ্ছে সঠিক। আর মাধ্যমের কণাগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে, এটা হচ্ছে ভুল, কারণ এই তরঙ্গটা হচ্ছে প্রস্থ বরাবর বৃদ্ধি পায়, অর্থাৎ 90 ডিগ্রি কোণে অগ্রসর হয়। তো এটা হচ্ছে সংকোচন প্রসারণের মধ্যে না, অর্থাৎ এটা হচ্ছে প্রস্থ তরঙ্গ, কিন্তু এইটা সংকোচন প্রসারণ হয় শুধুমাত্র অনুদৈর্ঘ্যে। তাহলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা চিত্রের সাথে মিল নেই। তাহলে এটা হচ্ছে ভুল। উত্তর হচ্ছে 1 এবং 2। তো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। মেরু থেকে বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা হলো, তার বিবর্ধন কত? তাহলে এটা হচ্ছে একটি অবতল দর্পণ। তো অবতল দর্পণের আমাদের ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, এবং বক্রতার কেন্দ্র এর দিকে প্রধান অক্ষের উপর, অর্থাৎ বক্রতার কেন্দ্রের দিকে প্রধান অক্ষের উপর 20 সেন্টিমিটার দূরে একটি লক্ষ্যবস্তু রাখা আছে। তাহলে এটা হচ্ছে ইউ এর মান। তো আমাদের এটা বিবর্ধন নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে ফোকাসে, আর এটা হলো সি, সেন্টারে রাখা।
তার মানে এটা এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা সিএফও কিন্তু 10 সেন্টিমিটার, অর্থাৎ বস্তুটি রাখা হয়েছে কেন্দ্রে। তো আমরা জানি যে কেন্দ্রে যদি রাখা হয় অবতল দর্পণে, তাহলে লক্ষ্যবস্তুটি প্রতিবিম্ব লক্ষ্যবস্তু সমান হবে, সেক্ষেত্রে বিবর্ধনের মান হবে 1। তো আমরা গাণিতিকভাবে এটা করে দেখাচ্ছি যে আমাদের এখানে 1/u প্লাস 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে এখানে আমাদের 1/v এটা সমান হবে 1/f মাইনাস 1/u। তাহলে f এর মান হচ্ছে 10 মাইনাস u এর মান হচ্ছে 20। তাহলে 10 আর 20 এর লসাগু হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 2 আর এটা 1, বিয়োগ করলে 1/20। তাহলে এখানে v এর মান হচ্ছে 20, অর্থাৎ এই পাশটাকে উল্টানো হইলে এটা উল্টাইলে আমাদের 20 হবে। তাহলে m ইকুয়াল টু হচ্ছে মাইনাস v/u, এটা হচ্ছে সূত্র, তার মডুলাস। এখানে v এর মান হচ্ছে 20 আর u এর মানও হচ্ছে 20, কাটাকাটি করলে হচ্ছে 1 হয়। তাহলে -1 মডুলাস চিহ্ন উঠাই দিলে মাইনাস চিহ্নটা শুধু +1 পরিণত হবে, অর্থাৎ বিবর্ধনের মান হচ্ছে 1। চোখের ভিতরে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? এটা হচ্ছে আইরিশ। একটি 25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে যদি এত চার্জ দেওয়া হয় তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটা সঠিক। এর বিভবের মান হচ্ছে 14 ভোল্ট বলা আছে। এখন এটা হচ্ছে আমাদের ধারকত্ব সি এর মান, আর এটা হলো কিউ এর মান। তো আমাদের জানি যে সি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে ভি এই পাশে নিয়ে গেলে ভি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই সি। এখন কিউ এর মান হচ্ছে 3.5 ইন্টু 10⁻⁻4, আর সি এর ভ্যালু হচ্ছে 25 ইন্টু মাইক্রো, অর্থ হচ্ছে 10⁻⁻6। তাই এখন এই মানটাকে ভাগ করলে আমাদের মান হয় 14, তার মানে এটা হচ্ছে সঠিক। সেখানে 2.45 মিলি জুল শক্তি সঞ্চিত হবে। এখন সঞ্চিত শক্তির পরিমাণ W ইকুয়াল টু হচ্ছে হাফ CV স্কোয়ার, হাফ CV স্কোয়ার, যেখানে সি এর মান হচ্ছে আমাদের 25 মাইক্রোফ্যারাড, তাহলে 25 ইন্টু 10⁻⁻6, আর ভি এর মান হচ্ছে 14 তার স্কোয়ার। তাহলে টোটাল গুণ করলে মান হয় হচ্ছে 2.45 ইন্টু 10⁻⁻3 জুল। তাহলে এটাকে মিলিতে প্রকাশ করলে 2.45 মিলি জুল। তাহলে উত্তর সবগুলাই সঠিক, ঘ। চার্জের প্রবাহ নিচের কোনটির উপর নির্ভর করে? চার্জ হচ্ছে বিভব পার্থক্য, এর উপর নির্ভর করে। তো বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান কত? তো এইখানে আমাদের এই 4 ওহম এবং 4 ওহম মানে দুইটি রোধ, এটা হচ্ছে R1 এবং R2, দুইটি রোধ পরস্পর শ্রেণীতে সংযুক্ত রয়েছে। কাজে এটা তুল্য রোধের মান হবে রোধের দুইটার যোগফলের সমান, অর্থাৎ R1 প্লাস R2 এর যোগফলের সমান। তাহলে 4 + 4 যোগ করলে হচ্ছে আমাদের 8 হয়, অর্থাৎ তুল্য রোধের মান হচ্ছে 8। আর এখানে আমাদের 6 ভোল্ট ব্যবহার করা রয়েছে, তাহলে এখানে আমাদের I ইকুয়াল টু হচ্ছে V/R। তাহলে ভি হচ্ছে 6 ভোল্ট আর আর এস এর মান এটা হচ্ছে 8। তাহলে এই দুইটা ভাগ করলে ভাগফলের মান হচ্ছে গো 0.75 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের গ থেকে প্রাপ্ত এখানে যে তুল্য রোধ, এটার মান ছিল হচ্ছে 8 ওহম, আর প্রবাহিত কারেন্ট বা তড়িৎ প্রবাহের মান ছিল 0.75 অ্যাম্পিয়ার। এখন বলা আছে যে তুল্য রোধে শ্রেণীর তুল্য রোধের 1/4 গুণ হবে। অর্থাৎ এই রোধগুলোকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি
তাহলে এই তুল্য রোধের মান হবে শ্রেণীর তুল্য রোধের এত গুণ। এখন সমান্তরালে যদি যুক্ত করি তাহলে তুল্য রোধের মান 1/RP ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2, তাহলে 1/4 প্লাস 1/4, তাহলে লসাগু হচ্ছে 4, 1 প্লাস 1, তাহলে 2/4, তাহলে RP ইকুয়াল টু হচ্ছে 4/2, উল্টায় দিলে 2। এই 2 কিন্তু 8-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা কিন্তু সঠিক। অর্থাৎ 2 এটা হচ্ছে আমাদের 8-এর কত অংশ? 1/4 অংশ। এখন সমান্তরালে সংযুক্ত করলে এটার মান হচ্ছে 2। এখন আমাদের সূত্র হচ্ছে V ইকুয়াল টু IR। এখন আমরা কারেন্ট বের করব I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R। এখানে V হচ্ছে 6 আর R এর মান হচ্ছে 2, তো ভাগ করলে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এখন যা কম, ফলে অতিরিক্ত প্রবাহ এই 2 অ্যাম্পিয়ার ফিউজকে পুড়িয়ে ফেলবে, তাহলে ফিউজটি অক্ষত থাকবে না। কিন্তু এখানে বলছে অক্ষত থাকবে, তাহলে এটা ভুল। তাহলে 2 নাম্বার ভুল হলে আমাদের সঠিক হবে 1 এবং 3। আর ক্ষমতা এত ওয়াট বৃদ্ধি পাবে, অর্থাৎ আগে রোধ ছিল হচ্ছে 8 আর কারেন্টের মান ছিল এত, তা আমাদের P ইকুয়াল টু হচ্ছে VI, মানে এটা হচ্ছে পূর্বে। তো আমরা যদি পূর্বে হিসাব করি তাহলে P ইকুয়াল টু VI, পূর্বে এখানে ভোল্টেজ ছিল 6 আর I এর মান ছিল 0.75, তাহলে ওয়াট হবে 4.5, আর পরে P ইকুয়াল টু হচ্ছে VI। তো এখানে আমাদের V হচ্ছে 6 আর I হচ্ছে কারেন্টের মান হবে তখন 3, তাহলে 3 6 18, তাহলে 18 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে 13.5 হয়। অর্থাৎ এটা করতে গিয়ে একটু সময় লাগবে, তো যেহেতু আমরা জানি 2 নাম্বারটা ভুল, সেহেতু সঠিক উত্তর হবে 1 এবং 3। ট্রান্সফরমার সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা যদি 10 গুণ করা হয় তাহলে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে? অর্থাৎ এখানে সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা 10 গুণ যদি করা হয় তাহলে সেকেন্ডারিটা 10 গুণ হবে। তাহলে প্রাইমারিটা আমরা ধরলাম হচ্ছে x সংখ্যক আছে, তাহলে সেকেন্ডারির পেজ হচ্ছে 10x করা হলো, তাহলে ভোল্টেজের মান কত গুণ হবে? তাহলে প্রাইমারির ভোল্টেজকে আমরা বলতেছি ভিপি সমান হচ্ছে ভি ভোল্ট, তাহলে ভিএস এর মানটা কত হবে? তাহলে আমরা জানি যে ভিপি বাই ভিএস এনপি বাই এনএস। তাহলে ভিপির মান হচ্ছে ভি ধরলাম, ভিএস এর মানটা বের করতে হবে। তাহলে এটা আমাদের মান হচ্ছে এক্স আর এটার মান হচ্ছে 10, তো কাটাকাটি করলে হচ্ছে 1/10। তাহলে এখানে আমরা পি রাখি, শুধু শুধু এগুলা করে লাভ নেই। তাহলে আর গুণ করলে ভিএস ইকুয়াল টু হচ্ছে 10 ভিপি, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ হবে প্রাইমারি ভোল্টেজের 10 গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 10 গুণ, 15 এর গো। অর্থাৎ প্যাসের এটা মুখোমুখি করা যায়, কারণ আমরা জানি যে ভি এন এর সমানুপাতিক, অর্থাৎ এনকে যত গুণ করা হবে ভোল্টেজের মানও তত গুণই হবে। তড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে কোনটির মাধ্যমে? এখানে হচ্ছে বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে পরিণত হয়। নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? সেটা হচ্ছে তামা। অপরদিকে জার্মেনিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী, তার থেকে অধিক সুপরিবাহী হচ্ছে তামা। অপরদিকে প্লাস্টিক এবং কাঁচ হচ্ছে অপরিবাহী। কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 100 বছর হলে মৌলটির 1/8 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? এখন অর্ধায়ু মানে হচ্ছে যে কোনো মৌলের অর্ধেক সংখ্যক ক্ষয় হতে যতটুকু সময় লাগে সেটাকে তার অর্ধায়ু বলা হয়। এখন এটার প্রথম যে 100 বছরে সেটার আমাদের অর্ধেক পরিমাণ কিন্তু ক্ষয় হবে এবং অর্ধেক পরিমাণ অক্ষত থাকবে। তাহলে এখানে
আমাদের অক্ষত থাকবে 100 বছর পর, সেটা হচ্ছে অর্ধেক অংশ পরিমাণ অক্ষত থাকবে। তারপরে যখন আবারও 100 বছর পর এই অর্ধেকের অর্ধেক পরিমাণ কিন্তু অক্ষত থাকবে। তাহলে অর্ধেকের অর্ধেক হচ্ছে অর্ধেকের অর্ধেক, তো সেটা হচ্ছে 1/4 অক্ষত থাকবে। পরবর্তী আবার 100 বছর পর এইটার আবার অর্ধেক ক্ষয় হবে এবং অর্ধেক অক্ষত থাকবে, তাহলে 1/8। তাহলে আমাদের এখানে প্রথম 100 বছরে অর্ধেক অক্ষত থাকবে, তারপরে তার পরবর্তী 100 বছর অর্থাৎ 200 বছরে আমাদের 1/4 অক্ষত থাকবে এবং 3 অংশ হবে, নষ্ট হবে। আর পরবর্তী 100 বছর পরে এটার আরও অর্ধেক অংশ ক্ষয় হবে এবং অর্ধেক অংশ অক্ষত থাকবে। তাহলে 3 ইন্টু 100 বছর পর আমাদের এটা 1/8 অক্ষত থাকবে। সাধারণ আয়না কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় সোজা। থাইরয়েডের চিকিৎসা নিচে কোনটি ব্যবহার করা হয়? আয়োডিন 131, কারণ আয়োডিন 131 হচ্ছে তেজস্ক্রিয়, আর আয়োডিন হচ্ছে গলগণ্ড রোগ প্রতিরোধ করে। থাইরয়েড একটি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, তো এই জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? তাপ ও তাপগতি বিজ্ঞান। 10 পিকোমিটার সমান কত মিটার? আমরা জানি যে 1 পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12 মিটার। তাহলে এখন বলছে 10 পিকোমিটার, তাহলে আমাকে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে এটার যে পাওয়ার আছে তখন -12 থেকে হয়ে যাবে -11, কারণ আমরা জানি এখানে পাওয়ার হচ্ছে 1, তো গুণের সময় পাওয়ার যোগ হবে, তখন -12 আর +1 করলে -11 মিটার হয়। তো অ্যান্সার হচ্ছে ঘ। নিচের কোনটির একক হচ্ছে ভিন্ন? সেটা হচ্ছে প্লবতা, কারণ পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং বাল্ক মডুলাস এগুলোর একক হচ্ছে একই। তো দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে তো সাম্য অবস্থায় বেগ সবচেয়ে কম থাকে না সাম্য অবস্থায় বেগ থাকে সবচেয়ে বেশি? কারণ দোলনা যেখানে দড়ি দিয়ে বাঁধা থাকে, তো দোলনাটা উঠতে 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 এই পর্যন্ত যদি উঠে, আবার পেছন দিকে কিন্তু এই পর্যন্ত উঠবে, তাহলে এইখানে থাকা অবস্থায় কিন্তু তার বেগের মান সবচেয়ে কম থাকে, অর্থাৎ 0 থাকে। আবার এখানেও 0 হয়। পরবর্তীতে এখানে 0 হওয়ার পর অভিকর্ষ বলের প্রভাবে সে আবার নিচের দিকে আসতে চায় এবং এখানে আসলে তার বেগের মান অনেক বেশি হয়ে যায়। পরবর্তীতে এই বেগের কারণে সে আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। তাহলে সাম্য অবস্থা কিন্তু এইখানে বোঝাচ্ছে, কিন্তু এইখানে বেগ থাকে সবচেয়ে বেশি, তার মানে এইটা হচ্ছে ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে পারে? সেটা হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল। সেটা পজিটিভকে আকর্ষণ, পজিটিভ বিকর্ষণ করবে, আবার নেগেটিভকেও বিকর্ষণ করবে, কিন্তু বিপরীত হলে আবার সেটাকে আকর্ষণ করে। কিন্তু এই নিউক্লিয় বল হচ্ছে সবসময় আকর্ষণধর্মী, মহাকর্ষ বলও আকর্ষণধর্মী।